আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের নতুন একটি ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথের একটি চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে সেট এবং ফাংশন। তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো তারা যদি আজকের এই ক্লাসটা দেখে ফেলো, তোমাদের সেট নিয়ে কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে? তো সেট এবং ফাংশন এই অধ্যায়টা কিন্তু দুইটা ভাগে ভাগ করা, একটা সেট, একটা ফাংশন। তো ফাংশনটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো, আজকে আমরা সেটটা নিয়ে দেখব। ঠিক আছে? আচ্ছা, এখন সেইটটা কি? সেইটটা তো আমাদের জানতে হবে না, সেইটটা কি? আসো আমরা সেইটটা কিভাবে প্রকাশ করতে হয় সেটা আগে দেখি। আমরা জানি, আমি জানি তোমরা সবাই এগুলো পারো, তবুও আমরা বেসিক থেকে একদম শুরু থেকে শুরু করব, যাতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? আমরা যাতে অঙ্কগুলো খুব সহজে করতে পারি। ওকে, আসো আমরা দেরি করব না। আর যদি ক্লাসটা ভালো লাগে লাইক কমেন্ট করবা, এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর যাতে আমাদের যে আপলোড করা ভিডিও সেটা তোমার কাছে খুবই তাড়াতাড়ি, মানে আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। এবং যদি মনে চায় তাহলে তোমাদের ফ্রেন্ডদের কাছে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিও, তাতে তোমার ফ্রেন্ডরা উপকৃত হবে। ওকে, আসো আমরা শুরু করি। ওকে, সেট। তো সেটটা কিভাবে প্রকাশ করে, তাই না? আসো, ধরো এরকম একটা জিনিস দেওয়া হলো 2 4 6 7। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে সেট, তাই না? সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যখন এতগুলো উপাদান থাকবে, এটা হচ্ছে সেট। এটা আমরা বুঝি না? হ্যাঁ, সবাই বুঝি। আসো, এখন আমরা এখানে কিছু জিনিস পড়ব। আমরা আগে গুণনীয়, গুণিতক আর মৌলিক সংখ্যাটা বুঝে নিই। ঠিক আছে? এরপরে আমরা অন্যান্য টপিকে যেতে পারবো, খুব সহজে আমরা ওগুলো কিন্তু সলভ করতে পারবো। ওকে, আসো আমরা গুণনীয়কটা আগে দেখব। দেখো, অবশ্যই খাতায় নোট করবা, হ্যাঁ খাতায় নোট করবা, কারণ আমার বোর্ডটা ছোট তো, আমার কিন্তু মুছে ফেলতে হবে। ঠিক আছে? তো চলো গুণনীয়কটা বের করি। গুণনীয়ক, গুণনীয়ক, আশা করছি সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ। ওকে, দেখো আমরা এখানে 28-এর গুণনীয়ক বের করব। দেখো দেখো আমরা যদি 28-এর গুণনীয়ক বের করি, 28-এর গুণনীয়ক কত বের করব আমরা? আচ্ছা, গুণনীয়ক কিভাবে বের করতে হয় এটা তোমরা জানতে হবে, তাই না? দেখো, এই 28কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো তার গুণনীয়ক, এবং যে 28 একটা সংখ্যা এটাই তার গুণনীয়ক। হ্যাঁ, এই 28 যে আছে এটাও হবে, এবং তাকে কি কি দ্বারা ভাগ করা যায় সেটাও কিন্তু হবে। ওকে, এসো দেখো 28কে তুমি 1 দ্বারা ভাগ করতে পারবা কিনা? পারবা। 28কে তুমি 1 দ্বারা ভাগ করতে পারবা না? পারবা। পরে দেখো 2 দ্বারা ভাগ করতে পারবা, কারণ 14 দুগুণে 28 হয়, তাই না? 14 দুগুণে 28 হয় না? হয়। 2 দ্বারা ভাগ করা যায়, তার মানে এটা হচ্ছে 28-এর গুণনীয়ক, রাইট? এরপরে আসো, 2 3 দিয়ে কি যাবে? যাবে না। 4 দিয়ে, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 দিয়েও কিন্তু হয়। তাহলে দেখো 4 4 দিয়ে যায়, এখন থেকে 5 দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না, কিন্তু যাবে 7 দিয়ে। কারণ কিভাবে? 4 7 28। এরপর দেখো 8 দিয়েও যাবে না, 8 দিয়েও তুমি কিন্তু ভাগ করতে পারবে না। 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না, কোনো কিছু দিয়ে যাবে না। তুমি দেখো 14 দিয়ে যাবে, কারণ কেন? দেখো 14 দুগুণে 28 হয়, হয় কিনা? এবং 28 হবে, আর একটা হবে না। তুমি ক্যালকুলেশন করে দেখো, মিলাও, দেখো তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। এখানে 1 2 4 7 14 28 ছাড়া আর কোনো কিছু দ্বারা এই 28কে ভাগ করা যায় না। তার মানে এখন যদি বলি 28-এর গুণনীয়কগুলো কারা কারা, বলবো 1 2 4 7 14 28। বুঝছো? তো গুণনীয়কটা আমার ক্লিয়ার। হ্যাঁ, আমাদের এরপরে কোনো সমস্যা হবে কখনো গুণনীয়ক, মানে যদি কখনো গুণনীয়ক বের করতে বলে, পারবো না আমরা? অবশ্যই পারবো। এটা আমরা অনেক ছোটবেলায় ক্লাস 3-তে শিখে ফেলছি, তাই না? এখন তোমরা অনেক বড় হয়েছো, তোমরা সবাই পারবা। তো আসো এখন আমরা গুণিতক শিখবো। হ্যাঁ, মনে রাখবা গুণিতক মানে নামতা, তাই না? নামতা পারো না? সবাই পারো তোমরা, অনেক সহজ জিনিস। হ্যাঁ, আসো গুণিতকটা দেখি। গুণিতক, গুণিতক, আসো এই গুণিতকটা কি? গুণিতক মানে কি বললাম? নামতা বললাম, তাই না? গুণিতক মানে কিন্তু নামতা বলছি। তো আমরা ধরো কার গুণিতক বের করব? 3-এর গুণিতক বের করবো না, চলো 3-এর গুণিতক বের করি।
দেখো 3 এর গুণিতক, প্রশ্ন করলো তোমাকে 3 এর গুণিতক বের করো, গুণিতক বের করো। এরকম প্রশ্ন যদিও তোমাকে করবে না, আমি তোমাকে বোঝানোর জন্য বললাম। হ্যাঁ দেখো 3 এর নামও তো বলছি না, দেখো গুণিতক গুলো কি বের করবা। 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 3কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18। এই যে এরকম করে ডট ডট যেতে থাকবে, শেষ হবে না। হ্যাঁ তুমি যতক্ষণ পারো, 3 11 33, 3 12 36, ঠিক আছে, তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো, কিন্তু তোমার ততটুকু লাগবে না, তাই না? তোমার যতটুকু লাগবে আমরা ততটুকুই শিখবো। কেমন? আসো আমরা 3 এর গুণিতক বের করে শিখলাম। আমরা আরেকটা দেখি, 7 এর দেখি। 7টা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ তোমাদের বইয়ে এই উদাহরণটা আছে। ওকে দেখো 7 এর গুণিতক বের করবো আমরা। তো 7 এর গুণিতক বের করলে 7 এর নামও তো বলবা। 7 ওকে 7, 7 দুগুণে 14, 3 7 21, তারপর কি 3 7 21, 4 7 28, ডট 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 ডট, অনেক আছে, শেষ হতে থাকবে, শেষ হবে না এগুলোর, তাই না? শেষ হবে না। তুমি কিন্তু এগুলো খুব সহজেই করতে পারবা, করে ফেলতে পারবা, তাই না? আসো আমাদের গুণিতক বোঝা শেষ। তোমরা কিন্তু 2 নাম্বার কমন পেয়ে গেছো অলরেডি, জানো? অলরেডি 2 নাম্বার কমন পেয়ে গেছে। এই গুণিতক থেকে একটা প্রশ্ন থাকবে তোমাদের, যে কোনো বোর্ডে থাকবে ইনশাআল্লাহ। ওকে আসো আমাদের গুণিতক শেষ হলো। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা খুবই সহজ। হ্যাঁ এটা অনেকে মনে রাখতে পারে না, মুখস্থ করে অনেকে। না, মুখস্থ করবা না। তোমাকে একটা জিনিস আজকে বলে দিই, মনে রাখবা, যে সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় এবং 1 দ্বারা ভাগ করা যায়, তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা সেই সংখ্যাকে ভাগ করা যায় না, তাকে ওইটা হচ্ছে সেটার মৌলিক সংখ্যা। বুঝতেছো না কথা, তাই না? আচ্ছা সমস্যা না, আমি আরেকবার তোমাকে কথাটা বলি, মনোযোগ দিয়ে শোনো। যেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা এবং 1 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাই মৌলিক সংখ্যা। যেমন আসো উদাহরণ দেখি আমরা। তো মৌলিক সংখ্যা আমরা লিখি একটু। হ্যাঁ মৌলিক সংখ্যা, আমার লেখা খুবই খারাপ, তো তোমরা একটু কষ্ট করে বুঝে নিবা, কেমন? মৌলিক সংখ্যা। ওকে তো মৌলিক সংখ্যা দেখো, এক একটা মৌলিক সংখ্যা নাকি বলো? 1 কে তো 1 দ্বারা ভাগ করতে পারবা, অন্য কিছু ভাগ করতে পারবা? পারবা না। 1 কে সহমৌলিক সংখ্যা বলা হয়, এটা মনে রাখবা। হ্যাঁ 1 কে কি বলা হয়? সহমৌলিক সংখ্যা বলা হয়। ওকে এটা মনে রাখবা, মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। এরপর আসো 2। দেখো 2 কে তুমি 2 দ্বারাই ভাগ করতে পারবা। 2 কে তুমি 5 দ্বারা ভাগ করতে পারবে না, 3 দ্বারা ভাগ করতে পারবে না। 2 কে তুমি 2 দ্বারা ভাগ করতে পারবা এবং 1 দ্বারা ভাগ করতে পারবা, ঠিক আছে? অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ যায় না, তার জন্য 2 একটা মৌলিক সংখ্যা। 3 দেখো, 3 কে তুমি 3 দ্বারা ভাগ করতে পারবা, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা না, তাই না? ওকে তাহলে 3 হবে আমাদের মৌলিক সংখ্যা। 4 কেমন? দেখো 4 কে তুমি 1 দ্বারা ভাগ করতে পারবা, 2 দ্বারা ভাগ করতে পারবা, আবার 4 দ্বারা ভাগ করতে পারবা। এখানে তুমি 2 দ্বারা ভাগ করতে পারতেছো না, তোমার এটা মৌলিক সংখ্যা হবে না। কি কনসেপ্টটা বুঝছো? আমি তোমাকে আবার বলি, যেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা এবং 1 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। 2 কে তুমি 2 দ্বারা ভাগ করতে পারবা, 1 দ্বারা ভাগ করতে পারবা। 3 কে 3 দ্বারা ভাগ করতে পারবা, 1 দ্বারা ভাগ করতে পারবা, ঠিক আছে? অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তার মানে মৌলিক সংখ্যা। কিন্তু 4 কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, মানে 4 মৌলিক সংখ্যা হবে না। যারা যারা এই টপিকগুলো পারো তারা মানে করতে পারো, একটু মানে ভিডিওটা এগিয়ে নিতে পারো। হ্যাঁ তোমাদের ইচ্ছা। দেখো 2 3 4 যাবে না, 5 কিন্তু হবে। কি হবে? 5 কে তুমি 5 ছাড়া অন্য কোনো কিছু ভাগ করতে পারবে না। আমরা একটা না ধরি, একটা আমাদের সিলেবাসের বাইরে রাখো, একটা হবে না। 1 দিয়ে ভাগ সব কিছুকে ভাগ করা যায়। 5 কে তুমি 5 দ্বারা ভাগ করতে পারবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব না। পরে দেখো 6 কে ভাগ করা যাবে না, 6 কে ভাগ করা যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, সব কিছুতে চাই, এটা আমাদের মৌলিক সংখ্যা হবে না। তারপরে আছে 7, এরকম আছে 7 9। এখন বলতে পারো 2 3 5 7 এগুলো তো বেজোড় সংখ্যা ভাইয়া। হ্যাঁ বেজোড় সংখ্যা মৌলিক সংখ্যা না। যেমন ধরো 9 কি মৌলিক সংখ্যা হবে? বলো তো, হবে না কিন্তু।
9 কিন্তু মৌলিক সংখ্যা হবে না। কেন হবে না? কারণ 9 কে তুমি 3 দ্বারা ভাগ করতে পারবা। 9 কিন্তু বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যা কিন্তু হবে না। এটার মাথায় রেখো না যে মৌলিক সংখ্যা হচ্ছে বেজোড় সংখ্যা, না, মৌলিক সংখ্যা বেজোড় সংখ্যা না। হ্যাঁ, এরপরে দেখো 11, 11 কে তুমি 11 ছাড়া অন্য 11 এবং 1 ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা না। ওকে, তো আসো, আশা করি আমাদের মৌলিক সংখ্যাও ক্লিয়ার। এখন আমরা একটা তালিকা পদ্ধতি দেখব, ঠিক আছে? কি দেখব? তালিকা পদ্ধতি দেখব। আসো, তালিকা পদ্ধতি মানে কি? একটু আগে তোমাকে দেখাইছিলাম না যে সেট a ইকুয়াল টু 2 4 6, এরকম দেখাইছিলাম না একটু আগে? হ্যাঁ, এটা একটা তালিকা পদ্ধতি। তোমাকে একটা অন্যরকম একটা প্যাটার্ন একটা প্রশ্ন করবে, বলবে তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। পারবা না? অবশ্যই পারবা। কেন পারবা না? আমি আছি না? আসো, আমরা একটা প্রশ্ন নেই প্রথমে, কেমন? আসো, আমরা একটা প্রশ্ন নেই। দেখো, ধরো a ইকুয়াল টু আচ্ছা 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 করে নি, আমরা পরে এটা বুঝবো। x ইজ টু x, হ্যাঁ, 25 এর গুণনীয়ক বললো। 25 এর গুণনীয়ক, 25 এর গুণনীয়ক বলছে, ঠিক আছে? 25 এর গুণনীয়ক, এবং এটাকে বলছে তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তালিকা, আমি সময় বাঁচানোর জন্য আমি একটু তাড়াতাড়ি লিখলাম, মানে শর্টে লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এটাকে তুমি কিভাবে বের করবা? হ্যাঁ, কিভাবে বের করবা? এর আগে তোমাকে একটু বলে নেই, এন, এন ইকুয়াল টু, মানে এটা ক্যাপিটাল এন, হ্যাঁ, ক্যাপিটাল এন, এটা মনে দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, আমি একটু বড় করে এখানে লিখে দিই, এন, এ ক্যাপিটাল এন, এটা ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4 ড্যাশ ড্যাশ ড্যাশ, ঠিক আছে? এটা শেষ হবে না, এটা হচ্ছে অসীম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এরা, বুঝছো? ধনাত্মক পূর্ণ সংখ্যা অসীম, এটাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। আবার জেড, জেড কি? ডট ডট ডট, ধরো প্লাস 3, সরি প্লাস না, -3 -2 -1 +1 2 3 ড্যাশ, মানে এই দিক থেকে তোমার অসীম, এই দিক থেকে তোমার অসীম, জেড হচ্ছে এটা। তুমি এটা লিখতে পারো, এটা লিখতে পারো, এখানে 0 হবে, 0 +-1 প্লাস, পরে লিখতে পারো +-2 +-3 +-4 ডট 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 লিখতে পারো, সমস্যা নেই। এটাও জেড, হ্যাঁ, এটাও কিন্তু জেড। এই জেড এবং এনটা বুঝতে হবে তোমাকে। এন স্বাভাবিক সংখ্যা, আর জেড হচ্ছে যে প্লাস মাইনাস থাকবে। ক্লিয়ার? আসো, আমরা একটু ম্যাথটা করবো। ম্যাথটা করবো, এখানে যে তোমাদের এন এবং জেডের কোনো কাহিনী নাই, আমাদের এটা সহজে করা যাবে। দেখো তো, তোমাকে আমি একটু আগে একটা কাজ করালাম না, যে গুণনীয়ক বের করতে হয় কিভাবে, করেছি তো? আসো, এখানে বলছে যে a ইকুয়াল টু x ইজ টু x, 25 এর গুণনীয়ক তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কত সহজ একটা ম্যাথ, আর তুমি পারবা না? হ্যাঁ, পাগল ছেলেরা, দেখো পারবা, লিখবা এখানে, এখানে 25 এর গুণনীয়ক, আমি একটু তাড়াতাড়ি লিখছি, হ্যাঁ, 25 এর গুণনীয়ক কারা কারা? দেখো, এক, এক দিয়ে ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করতে পারবা, 12 2 24, 2 দ্বারা ভাগ করা যাবে না। 3 দিয়ে দেখো তো, 3 2 6, 3 4 12, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 6 18, 3 7 21, 4 7 3 7 21, 3 8 24, 25 হয় না, হয় না? ঠিক আছে, দেখো 1 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যেতেছে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, কারণ কি 5 5 এ 25, তাই তো? 5 দিয়েও যাবে না। এখন দেখো 6 থেকে যায়, কখনো যাওয়া সম্ভব? যাবে না। 7 দিয়েও যাবে না। এরপর ডিরেক্ট এখানে তুমি 25 লিখে দিতে পারো, 1 2 25, 1 5 25, মানে 25 এর গুণনীয়কগুলো কারা কারা? 1 5 25, হ্যাঁ। তাহলে এখন তুমি এখানে কি লিখতে পারো? a ইকুয়াল টু লিখে দিতে পারো না, 1 5 25, ঠিক আছে, লিখতে পারো। বুঝতে পারছো? এটাই অ্যান্সার, এটাই তালিকা পদ্ধতি। তো দেখো, আমরা এখন শিখবো হচ্ছে সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? দেখো, তোমাকে আমি একটু আগে পড়লাম না একটা প্রশ্ন, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, পড়াইছে? সেই প্রশ্নের মতো ওইটা হচ্ছে একটা সেট গঠন পদ্ধতি। এই এরকম, ধরো a ইকুয়াল টু x ইজ টু x অ্যান্ড ড্যাশ ড্যাশ দিয়ে এরকম একটা দিয়ে দিল, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? তো
তোমাকে এখন একটু আগে তোমাকে সেট গঠন পদ্ধতি দিছে, আর তুমি তালিকা পদ্ধতিতে রূপান্তর করছো, কত সহজে না? এখন তোমাকে আমি দিব হচ্ছে তালিকা পদ্ধতি, তুমি বানাবা সেট গঠন পদ্ধতি। সেটা কিভাবে করবা আসো দেখো। আমরা একটা উদাহরণ নেই এখান থেকে, কোনটা নেওয়া যায়? দেখো এখান থেকে আমরা নিতে পারি কি, ধরো a ইকুয়াল টু দিয়ে দিছে 3 না 2 নেই, 2 4 6 8 10 এটা দিয়ে দিছে। a ইকুয়াল টু 2 4 6 8 10 দিয়ে দিছে, বুঝছো? এখন তোমাকে প্রশ্ন করলো যে a কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, এটা বলেছে। পারবা না? অবশ্যই পারবা, কেন পারবা না? দেখো 2 4 6 8 10, এটা তুমি খেয়াল করছো? এই প্রত্যেকটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, প্রত্যেকটা সংখ্যা কিন্তু 2 দ্বারা বিভাজ্য, তাই না? তার মানে এখান থেকে তুমি কিন্তু বলতে পারো যে প্রত্যেকটা সংখ্যা 2 এর গুণিতক এবং 2 দ্বারা বিভাজ্য, এবং 0 থেকে বড়, 10 থেকে ছোট। এটা 0 থেকে 2 বড় কিনা? অবশ্যই বড়। এবং 10 এর থেকে 2 4 6 8 0 এগুলো বড় কি? এগুলো ছোট না। এবং 10 এর সমান, 10 এর সমান বলতে কি 10 আছে এখানে। আসো তুমি একটু এগুলো নোট করে ফেলো। এই যে এরা যেদিকে হা করছে, যেদিকে হা করছে, হ্যাঁ, যেদিকে হা করছে এটা হচ্ছে বড়, এটা কি বড়, বুঝছো? আর যেদিকে না করে আছে, হা না নাই, এদিকে ক্রস মানে কি বলে, এটা কর্ণের মতো হয়ে আছে, এটা কি? এটা হচ্ছে ছোট, এটা কি ছোট। আবার এরকম যদি থাকে, এটা কি বড় বোঝাইতেছে না? হা করা ওইদিকে বড় এবং সমান, কি বড় সমান, আমি শর্টে লিখলাম বড় সমান। আর এরকম যদি থাকে তাহলে এটা কি ছোট এবং সমান না? ছোট সমান। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ আসো, মুছে দিলাম, লিখছো? লিখে ফেলো তাড়াতাড়ি। ওকে, পজ করে লিখে নিও। হ্যাঁ দেখো, এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। দেখো আমরা স্টেপ বাই স্টেপ লিখি। এই সেটটা যেগুলো আমাদের উপাদানগুলো আছে, কয়টা উপাদান আছে? 3টা, 2টা, 5টা আছে। 5টা উপাদান আছে। দেখো প্রত্যেকটা উপাদানের 2 দ্বারা বিভাজ্য। তো বলতে পারো না এখানে, এখানে উপাদানগুলো, উপাদানগুলো 2 দ্বারা বিভাজ্য, এটা তো বলতে পারো, তাই না? 2 দ্বারা বিভাজ্য। এবং 0 থেকে বড়, 0 থেকে বড়, 0 থেকে বড় না এগুলো, 0 থেকে বড়। এবং 10 থেকে ছোট ও 10 এর সমান, 10 এর সমান। এটা লিখতে পারো তো, বুঝো কথা? প্রত্যেকটা উপাদানগুলো কি 2 দ্বারা বিভাজ্য, মানে 2 এর গুণিতক, তাই না? এবং 0 থেকে বড়, 0 থেকে বড় এবং 10 এর থেকে ছোট এবং 10 এর সমান। এটাকে তুমি কিভাবে প্রকাশ করতে পারো? দেখো a ইকুয়াল টু, এর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, মুখস্থ বিদ্যা, x ইজ টু x, কোনো কথা নাই, দিয়ে দিবা। ঠিক আছে, এখন লিখো 3 এর গুণিতক, সরি 2 এর গুণিতক না এগুলো, 2 দ্বারা বিভাজ্য মানে 2 এর গুণিতক, লিখে দিবা 2 এর গুণিতক। লিখছো 2 এর গুণিতক। 2 এর গুণিতক লেখার পরে এখানে একটা রেশিও দিতে হবে তোমাকে, মানে কন্ডিশন দিতে হবে। দেখো কেমন, 0 এর থেকে বড় না, এটা কি? এটা a, আমরা এটাকে কি বলছি? x বলছি না? x ইজ টু x বলছি না? তোমরা এখানে x দিব। হ্যাঁ এখানে কি দিব? x দিব। তোমরা 0 থেকে বড় হচ্ছে x, এবং 10 এর থেকে ছোট, যে লিখছি 10 এর থেকে ছোট, 10 এর থেকে ছোট, ছোট বুঝাইতেছে x এর মানগুলো, এবং কি 10 এর সমান। বুঝছো? পুরো কাহিনীটা বুঝছো কিভাবে হলো? x ইজ টু x, 2 এর গুণিতক প্রত্যেকটা উপাদান, এইটুকু তুমি বুঝছো? 2 এর গুণিতক এটুকু বুঝছো? রেশিওটা দেখো, মানে কন্ডিশনটা কি দিবা। 0 থেকে বড় 2 4 6 8 10 এগুলো 0 থেকে বড়, তুমি তো জানো, আমি জানি, তুমি জানো, সবাই জানে এটা। আবার 10 এর থেকে ছোট, প্রত্যেকটা উপাদান 10 এর থেকে ছোট না? 2 ছোট না? 4 ছোট না? সবই তো ছোট। এবং 10 এরও সমান, মানে 10 আছে এখানে, তার মানে 10 এর সমান।
এটা লিখতে পারো 0 থেকে x বড় এবং 10 থেকে ছোট এবং সমান। লিখতে পারো না তুমি? পারো না? অবশ্যই পারো। আসো, আমাদের কিন্তু অলরেডি অনেকটাই শেষ হয়ে গেছে সেই ইসের। ওকে, আসো এরপরে আমরা কি করতে পারি। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ছোট জিনিস দেখবো। আচ্ছা, এটা মুছে দিই, ধরো এটা মুছে দিই। হ্যাঁ, দেখো, ফাঁকা সেট, ফাঁকা সেট। আচ্ছা, ফাঁকা সেট মানে কি বলো তো? ধরো এ ইকুয়াল টু এটা, এটা একটা ফাঁকা সেট। তুমি বলতে পারতা না এ ইকুয়াল টু এটা, লিখতে পারতা না? এটা কিন্তু ফাঁকা সেট না, কারণ 0 একটা কি উপাদান, বুঝছো? মানে এটা কিন্তু রং, এইটা রাইট। এ ফাঁকা মানে ভিতরে কিচ্ছু নেই, এটা হচ্ছে ফাঁকা সেট। আবার এটাও লিখতে পারতো তুমি, সমস্যা নেই। এটাও লিখতে পারতো, এটা একটা ফাঁকা সেট। এটা কি সেট? এটা একটা ফাঁকা সেট। এখন এটা ফাঁকা সেট, এটা ফাঁকা সেট, কিন্তু এই চিহ্নটা কি দিলেন ভাই? এটা তোমরা অবশ্যই জানো, আমি তোমাকে তাও বলে দিতেছি, এটা হচ্ছে ফাই। এটা কি ভাই? এটা ফাই। হ্যাঁ, এটার নাম হচ্ছে ফাই। ওকে, আমাদের এইটুকু বোঝা শেষ, ফাঁকা সেটও বোঝা শেষ। এরপরে আসো আমরা কি দেখতে পারি? উপসেট। আচ্ছা, উপসেট কি? উপসেট, আচ্ছা, এটা হচ্ছে উপসেট। উপসেটটা কি? উপসেটটা হচ্ছে কোন সেটের আন্ডারের ভিতরে, মানে কোন সেটের আন্ডারে যা যা থাকবে আলাদা আলাদা উপাদানগুলোকে উপসেট বলা হয়। কেমন? আমি তোমাকে সহজ বাংলা ভাষায় বলতেছি, আমি বইয়ের ভাষায় যাব না। হ্যাঁ, দেখো, তোমাকে দিছে এ ইকুয়াল টু 2 4 6। এখন বললো এর উপসেট গুলো বের করো। কিভাবে বের করবা? লিখবা উপসেট, উপসেট। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাও, দিয়ে নেওয়ার পর আরেকটা সেকেন্ড, এখান থেকে তুমি 2 4 6 লিখো, একটা লিখছো। এরপরে লিখো এখানে, এখন তুমি একটা করে লিখো, 2 4 6, তিনটা একটা করে লেখা শেষ, 2 4 6। এখন তুমি দুইটা করে লিখবা, 2 4, ঠিক আছে? এরপর কি লিখবা? 2 6। ওকে, এরপর লিখতে পারো কি 4 6। কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আর একটা কি? ওকে, এইগুলো তার উপসেট। এখন বলবা যে কিভাবে বের করলাম, কিভাবে বের করলাম? দেখো, এ ইকুয়াল টু 2 4 6। এখানে তুমি প্রথমে তিনটা করে নিবা, 2 4 6। তারপরে একটা করে নাও, 2 4 6, মানে 2 একবার নিলা, 4 একবার নিলা, 6 একবার নিলা। এরপর দুইটা করে নিবা, 2 4 2 6, 2 4 2 6। আর একটা কিন্তু আছে 4 6, এটা কিন্তু নিয়ে নেই আমরা, তাই না? 4 6 কিন্তু নেই না, 2 4 2 6 নিছি, কিন্তু 4 6 নেই, এই যে 4 6 নিলাম। এরপর দেখো এখানে আর কিছু বাকি নাই, আছে কি একটা ফাই আছে, ফাইটা দিতে হয়, এটা নিয়ম। ওকে, এটা হচ্ছে উপসেট। এখন আরেকটা জিনিস আসবে এখানে, প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট তোমাকে এটা দিলে দিয়ে দিতে পারে যদি একটু প্রশ্ন করতে চায়। হ্যাঁ, প্রকৃত উপসেটটা কি? প্রকৃত উপসেটটা হচ্ছে, প্রকৃত উপসেটটা হচ্ছে এই যে এরকম ব্র্যাকেট দিবা, একটা করে না, 2 2 4 6। ওকে, নিছো 2 4 6 নিছো। নেওয়ার পরে তুমি দুইটা করে নিবা, 2 4 2 6 2 সরি 4 6। আর এটা কি আছে? আর এটা আছে 5। এটাই তো, এটা হচ্ছে প্রকৃত উপসেট। একটা জিনিস খেয়াল করে দেখছো, এখানে এখানে 2 4 6 তিনটা ছিল, এখানে কিন্তু তিনটা নাই। এখানে সব সিঙ্গেল গুলো আছে, 2 4 6 2 4 2 6 4 6 5। এটা আছে 2 4 6 2 4 2 6 4 6 5। এইটা নাই, এইটা নাই। তাহলে যখন প্রকৃত উপসেট বলবে তখন তোমরা এই যে এটা নিবা না, মানে যেটা দেওয়া থাকবে ওইটা নিবা না, আর উপসেট যদি বলে সেটা বের করবা। এখন আসলে তোমাকে আমি একটা ম্যাজিক শিখাই দিই। কোথায় লেখা যায় বলো তো? আচ্ছা, এটা খাতা তুলছো না? খাতা তুলে ফেলো, ভিডিওটা পজ করে খাতাটা তুলে ফেলো, আমি বুঝলাম। হ্যাঁ, আচ্ছা, দেখো কি লিখছিলাম, এ ইকুয়াল টু 2 4 6। দেখো তো গুনে দেখো, আমি একটু আগে তোমাকে দেখাইছি, গুনে দেখাইছি 8টা হয়েছিল।
প্রকৃত উপসেট কয়টা হয়েছিল? 8টা হয়েছিল। দেখো উপসেট 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 বার করার সূত্র 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। প্রকৃত উপসেট প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই দুটো সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তোমাকে এরকম প্রশ্ন করবে, দিয়ে দিল তোমাকে p = 5789, এটা দিল। এটা দেওয়ার পর তোমাকে বলবে যে p এর উপসেটগুলো 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা, বা প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কে সমর্থন করে কিনা, এরকম। তো দেখো উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n এবং প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন nটা কি বলতে পারবা? nটা হচ্ছে উপাদানের সংখ্যা। nটা কিসের সংখ্যা? উপাদানের সংখ্যা। এখানে উপাদান কয়টা আছে? 2 4 6, তিনটা উপাদান আছে না? তাহলে তুমি এখানে 2 টু দি পাওয়ার 3 দিয়ে দাও। 2 টু দি পাওয়ার 3 মানে কত বলো তো? 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। কিভাবে হলো দেখো, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 3টা 2 না, 3টা 2। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বুঝছো? এখন তোমাকে বললো প্রকৃত উপসেট বের করতে। এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 না, এখান থেকে তুমি কি লিখতে পারো? 2 এর উপর 3 মাইনাস 1, রাইট? এখান থেকে তুমি কত লিখতে পারো? 8 মাইনাস 1 অর্থাৎ 7। প্রকৃত উপসেট কয়টা আসবে? 7টা আসবে। আর উপসেট কয়টা আসবে? 8টা আসবে। আমি তোমাকে লিখে দেখেছি একটু আগে, প্রকৃত উপসেট বের করলাম না? ওইখানে দেখো উপসেট যেটা আছে সেটাতে 8টা উপাদান আসছে, আর যার প্রকৃত উপসেট সেটা 7টা আসছে। কারণ কেন? কারণ আমরা এই যে মানটা ছিল এটা বাদ দিয়ে দিছিলাম, বুঝছো? ওকে, তাহলে উপসেটের মধ্যে বোঝা শেষ। আচ্ছা, তাহলে এটা কেটে দিই আমরা। উপসেট বোঝা শেষ, আলহামদুলিল্লাহ। তারপরে দেখো, তারপরে কোন টপিক নিয়ে আলোচনা করা যায়? দেখো সমতাকরণ একটু দেখবো আমরা। আসো সেটের সমতা। সেটের সমতা কি এটা একটু দেখা উচিত। দেখো সেটের সমতা, ধরো a = 3 4 5 দিয়ে দিছে। হ্যাঁ, এখন তোমাকে এটা সমতা করতে বসে। দেখো তুমি 3 3 4 4 5, এইটা আর এটা সেম, এটা আর এটা সেম, এটা কি সেম। আবার b = ধরো এরকম দিছে 5 6 7, এটা সমতা কি হবে? b = 5, তুমি যেমন ইচ্ছা এটা হচ্ছে তার সমান। কিভাবে হইতাছে এটা মানে কি? দেখো 3 4 5 আছে না এখানে 3 3 দুইটা নিছি, 4 4 দুইটা নিছি। মনে রাখবা সেটার ক্ষেত্রে দুইটা থাকুক 10টা থাকুক ওইটা একটাই আসবে। হ্যাঁ, তার মানে 4 3 3 মানে একটা 3 বুঝাইতেছে, 4 4 মানে একটা 4 বুঝাইতেছে। তার মানে 3 4 5 আর 3 4 5 সেম ভাবে এই দুইটাও কিন্তু সেম, এই দুইটাও সেম। হ্যাঁ, এই দুইটাও সেম। কিভাবে 4 6 7 আছে, এখানে 6 তুমি দুইটা নিছো, সমস্যা কি? সমস্যা তো নাই। এই 6 6 দুইটা নিলেও সমস্যা নাই। ওকে, তার মানে কি এখান থেকে আমরা কি সমতাকরণ বুঝছি? হ্যাঁ, এরপরে আসো কি দেখা যায়? সেটের অন্তর দেখবো আমরা। সেটের অন্তর, অন্তর বলতে কি বুঝো বলো তো? অন্তর বলতে কি বুঝো? সেটের অন্তর বলতে কি বুঝো? অন্তর মানে মনে রাখবা বিয়োগ। সেটের অন্তর বিয়োগ বা বাদ, বিয়োগ বা বাদ, বিয়োগ বা বাদ। অন্তর মানে কি? বিয়োগ বা বাদ। ওকে, দেখো তোমাকে বললো কি, তোমাকে বলে দিছে a = দিছে 5 6 7 আর b = দিছে 7 8 9। এটা দিয়ে দিছে। তোমাকে বললো a এবং b এর মধ্যে সেটের অন্তর বের করতে বলো, এটা বললো। দেখো সেটের অন্তরকে দুই ভাবে প্রকাশ করা যায়। দেখো a b, এটা একটা সেটের অন্তর। a বাদ b, এটা হচ্ছে বাদ। আইসিটি ভাষায় বলে স্ল্যাশ। ঠিক আছে, তুমি তোমার যেটা দেখে মনে রাখতে পারো ওইটাই বলবা, a বাদ b। হ্যাঁ, এখন এটাকে তুমি এইভাবে লিখতে পারতা, a মাইনাস b, মানে বিয়োগ b। এই যে বাদ এবং বিয়োগ লিখলাম না, এটা লিখতে পারতা। তাহলে এখন তোমাকে বললাম যে এদের a এবং b এর মধ্যে কি বলতে সেটের অন্তর বের করো। তাহলে তুমি কি করবা? a বাদ b, দ্যাটস ওয়াই a মাইনাস b। হ্যাঁ, এখান থেকে a মাইনাস b,
তাহলে এর মানটা কত, এর মানটা লিখো এখানে 5 6 7, ওকে, বিয়োগ কি আছে 7 8 9। দেখো এখন এই সেট থেকে এই সেট বাদ দিতে হবে, সেটার বিয়োগ কিভাবে করে, দেখো 5 থেকে 7 বিয়োগ করা যাবে না, 6 থেকে বিয়োগ করা যাবে না, 9 থেকে বিয়োগ করা যাবে না, এরকম স্পেসিফিক বিয়োগ করবো না, ঠিক আছে। দেখো এদের মধ্যে কে কে মিল আছে, এই দুইটা সেটের মধ্যে কে কে মিল আছে 5 6 7 7 8 9, এখানে কি 7টা মিল আছে না, তাহলে এখান থেকে এই 7 এবং এই 7 কাটা যাবে, এই 7 আসবে না, এখানে অ্যান্সারটা কি হবে 5 6 এর। এখন তুমি বলবা যে ভাইয়া এখানে 8 9 তো ছিল, এখানে নিলেন না কেন, দেখো এটা বিয়োগের বাইরে, এটা তো আগেই বাদ, ওরা নিব কেন, ওই আমাদের কাতারে আসবে না, ওকে। আচ্ছা আসো, তাহলে আমাদের সেটের অন্তর বোঝা শেষ, এরপর আমরা কি দেখবো বলো, এরপর আমরা কি দেখবো, ওকে সেটের অন্তর দেখা শেষ, সেটের সমতা দেখা শেষ, এখন আমরা দেখবো কি পূরক সেট দেখবো, কি দেখবো পূরক সেট, পূরক সেট। এর আগে সার্বিক সেটটা দেখে নিলে ভালো হতো না, হ্যাঁ সার্বিক সেটটা দেখে নিলে ভালো হতো। দেখো সার্বিক সেট, সার্বিক সেট প্রকাশ করা হয় বেসিক্যালি ইউ দিয়ে, কি দিয়ে প্রকাশ করা হয়, ইউ দিয়ে প্রকাশ করা হয়, ইউ ইকুয়াল টু একটা মান দিয়ে দিবে, তারা এটা দিয়ে দিবে, এটা মান দিয়ে দিবে, ধরো এইটা হচ্ছে ইউ, এটা একটা সার্বিক সার্বিক সেট, ওরা বলে দিবে ইউ দেখলে তুমি বলবো সার্বিক সেট দিছে, হ্যাঁ ঠিক আছে, ইউ দেখলে সার্বিক সেট দিছে, ওকে সার্বিক সেট ক্লিয়ার। এখন আসো পূরক সেটটা কি, পূরক সেটটা কি, পূরক সেট, পূরক সেট, এই পূরক সেটটা কি হবে বলো, এই পূরক সেটটা হচ্ছে ধরো এ ইকুয়াল টু দিছে 9 11 24 28, এটা দিছে, ধরো এটা এ ইকুয়াল টু দিয়ে দিছে, তোমাকে বললো এ এর পূরক সেট বের করো, কি বললো এ এর পূরক সেট বের করো, যদি এটা বলে না কিভাবে বলে আমি এটা দেখাই দিবনি সিকিউ সলভের সময়, হ্যাঁ দেখো এই পূরক সেটটা কি হবে, এ এর পূরক সেট যদি বের করতে বলে এর উপর সি হবে একটা, কি আসবে এ টু দি পাওয়ার সি, এ টু দি পাওয়ার সি, এটাকে এ টু দি পাওয়ার সি মানে কি বলতে পারো ইউ মাইনাস এ, আর ইউ ইকুয়াল টু দিয়ে দিছে কত 1 2 3, আচ্ছা এগুলো আমরা চেঞ্জ করে নেই, হ্যাঁ চেঞ্জ করে নেই 2 4 6 7 3 4 5 6 7 8, ধরো ইউ ইকুয়াল টু এটা দিয়ে দিছে এবং এ ইকুয়াল টু এটা দিয়ে দিছে, এখন বলছে এ টু দি পাওয়ার সি বের করো, মানে পূরক সেট বের করো, মানে ইউ মাইনাস এ, এটা কি তোমাকে করে দিতে হবে, তুমি এটা পারোই তো, পারো না, তো তুমি পারো, একটু আগে তোমাকে বিয়োগ করা শিখাইছে, এটাই তো ইউ, ইউ থেকে কি বিয়োগ করে দিবা এ বিয়োগ করে দিবা, এ মানে কত 2 4 6 7, ওকে এটা। এখন দেখো এদের সাথে এটা কোনটা কোনটা কমন আছে, দেখো 2 কমন আছে, 4 কমন আছে, 6 কমন আছে, 7 কমন আছে, থাকে কারা কারা 1 3 5, এটাই পূরক সেট, পারবা না, পারবা কিনা, অবশ্যই পারবা, কেন পারবা না, অবশ্যই পারতে হবে। এরপর আসো কোনটা করা যায়, সেট সেট, সেট সেট মানে কি, দেখো এটা এটা মুছে নেই, দাঁড়াও সেট সেট, সেট সেট এটা কি, এটা হচ্ছে এটাকে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ সিকিউ এর জন্য, এটা তোমাদের আসবে, এই সেট সেট থেকে তোমাদের প্রশ্ন আসবে, এটা এটা মানে কি, এটা মানে হচ্ছে দেখো এটাকে তুমি এটা বলতে পারো ইন্টারসেকশন সেট, ইন্টারসেকশন সেট, বুঝছো, এটা কি বলতে পারো ইন্টারসেকশন সেটও বলতে পারো, কেমন ইন্টারসেকশন সেট, এটাকে প্রকাশ করা হয়েছে ইন্টারসেকশন, ঠিক আছে এরকম করে প্রকাশ করা, দেখো তো টুপির মতো দেখা যায় না, হ্যাঁ টুপির মতো দেখা যায় না, অবশ্যই টুপির মতো দেখা যেতেছে, তো এটাকে আমরা মনে রাখার জন্য আমরা একটা মজার একটা নেমরিক মনে রাখতে পারি, দেখো আমরা এর আগে আমরা আরেকটা দেখি ইউনিয়ন সেট, আরেকটা দেখি ইউনিয়ন সেট,
নিয়ন সেট। ইউনিয়ন সেটটা কি? ইউনিয়ন সেটটা হবে এরকম, ইউ এর মতো, হ্যাঁ, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন এর মতো, এটা হচ্ছে ইউ এর মতো। ইন্টারসেকশন মানে এটা, ইউনিয়ন মানে এটা। দেখো তো এই দুইটাকে তুমি এখানে লিখি, এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা। এটা কেমন দেখা যায়, এটা কেমন দেখা যায় দেখো, এটা হচ্ছে ইউ এর মতো দেখা যায়, মানে এটাকে তুমি এখানে কি আছে, আচ্ছা এখানে নাই, ওকে। দেখো এটাকে একটা কাপের মতো দেখা যায় না, কাপ, চায়ের কাপ দেখছো তো, চায়ের কাপ দেখা যায়। এটাকে একটা ক্যাপের মতো দেখা যায় না, টুপি, ক্যাপ মানে টুপি। আর তুমি এটাকে কাপ বলতে পারো, এটাকে ক্যাপ বলতে পারো, কাপ ক্যাপ দিয়ে মনে রাখতে পারো, নেমনিক, হ্যাঁ। তবে এগুলোর নাম কি? ইন্টারসেকশন এবং ইউনিয়ন, বুঝছো? তুমি যদি পারো এটা মনে রাখতে, গ্রেট, তুমি অনেক ভালো স্টুডেন্ট, হ্যাঁ। আর যদি না পারো, একটু কষ্ট হয়ে যায় বা একটু সময় লেগে যায়, সময়টা নষ্ট করো না, কাপ ক্যাপ দিয়ে তুমি মনে রাখো, এটা তোমার সবসময় মনে থাকবে। দেখো এটা কিভাবে বুঝবা, কাপ, কাপ, এই যে কাপ, কাপের মতো দেখা যায়, এই কাপ মানে কি দেখো তো, আচ্ছা দেখো তুমি কি করতে পারো, একটা কাপ নাও, একটা কাপের মধ্যে তুমি পানি খেতে পারবা, জুস খেতে পারবা, তাই না? পরে হচ্ছে শরবত খেতে পারবা, যে কোনো জিনিস রাখতে পারবা। আবার অনেক সময় তো ওই যে মেয়েরা ইসেও রাখে, তাদের কি বলে, অনেক কিছু রাখে সাজার জন্য যেগুলো থাকে, এগুলো কিন্তু রাখে, তাই না? ওই কাপের মধ্যে সবই রাখা যায়, তাই না? কাপের মধ্যে সবই রাখা যায়, তার মানে কি ওই সবই নিতে পারতেছে না, মনে রাখবা, সবই যেহেতু নিতে পারতেছে, ওই কমনটা নিতে পারতেছে, ওই শুধু রাখ, ওরা কিনা হয়েছে কেন, ওরা কিনা হয়েছে শুধু পানি রাখার জন্য, যাতে পানি থাকে, এটা। কিন্তু ওই পানি খায়, শরবত খায়, এটা খায়, ওইটা খায়, সবই করতে পারে। আবার দেখি যে মেয়েরা যে সাজে ওইগুলো রাখে, ওইগুলো রাখতে পারে, পিন ক্লিপ এগুলো রাখে, তাই না? তাহলে তুমি, আমার মানে কি ওই সব কমন যেটা ওইটাও নিতেছে, আনকমন যেটা ওইটা নিতেছে, সবই রাখতে পারতেছে একটা কাপের মধ্যে। তাহলে তুমি বলতে পারবে না যে এই কাপ ইকুয়াল টু, এই কাপ মানে কত, কমন, কমন, আনকমন, কমন, আনকমন, কমন আনকমন সব, কমন আনকমন সব কেন লিখলাম, এটা আমরা অঙ্কতে গেলে বুঝবো। এটা হলে মনে রাখো, এটা ইকুয়াল টু হচ্ছে কমন আনকমন সব। এটা কাপ, কাপের মধ্যে সব রাখা যায়, তার মানে কমন আনকমন সবই রাখা যায়, তার মানে এটা শুধু কাপ, হ্যাঁ। এরপরে দেখো ক্যাপ মানে টুপি, টুপি কোথায় পরে বলো, এটা হচ্ছে ছেলেরাই পরে, তাই না? টুপি কোথায় পরে, মাথায় পরে না? টুপি তো মাথায় পরে। তো দেখো টুপি মাথায় পরলে আমাদের মাথায় কি থাকে, চুল থাকে না, জাস্ট চুল থাকে। ওই টুপি কিন্তু ওই চুলটাই নিতে পারে, হ্যাঁ। যখন তুমি মাথায় টুপিটা পরছো, তখন কিন্তু সেখানে পানি যেতে পারবে না, সেখানে কিন্তু তোমার চাইলে তুমি একটা কিছু রাখতে পারবে না, পারবা? ক্যাপের মধ্যে শুধু তুমি টুপি রাখতে পারবা, টুপি সরি, ক্যাপের মধ্যে বা টুপির মধ্যে তুমি কি রাখতে পারবা, চুল ঢেকে রাখতে পারবা, একটা জিনিস রাখতে পারবা। মানে ওই যেটা নিতে পারে সেটা তুমি দিতে পারবা, ওই যেটা নিতে পারে না সেটা তুমি নিতে পারবা না। যেমন গ্লাস, গ্লাস ওই শুধু পানি নেওয়ার জন্য, জুস নেওয়ার জন্য, এটা সেটা নেওয়ার জন্য, কিন্তু মেয়েরা ক্লিপ রাখে, মানে ওইটাও নিতে পারে সে। তার মানে কমন আনকমন সবই নেয় হয়। কিন্তু ক্যাপ কি তাই পারে? পারে না তো। ক্যাপ শুধু মাথায় থাকে, তাই না? মাথায় থাকে, রেফরিরা পরে, নামাজ পড়তে গেলে টুপি পরে, তাই না? ওই ক্যাপটা তোমার মাথায় যখন থাকে শুধু চুলটা থাকে, অন্য কিছু না। তার মানে সে তার জন্য যেটা কমন সেটা নেয়, তার মানে মনে রাখবা এটা মানে হচ্ছে কমন, জাস্ট কমন, হ্যাঁ, এটা মানে। তো আমরা কিন্তু কাপ ক্যাপের মাধ্যমে আমরা কিন্তু ইউনিয়ন এবং ইন্টারসেকশনকে বুঝতে পারলাম, ওকে। আসো আমরা এখান থেকে কিছু অঙ্ক করি, হ্যাঁ। ধরো আমরা এ ইকুয়াল টু ধরে নিলাম 2 4 6, আর বি ইকুয়াল টু ধরে নিলাম 5 6 7, আর সি ইকুয়াল টু ধরে নিলাম 1 3 4 5 7, এটা ধরে নিলাম, ঠিক আছে। এখান থেকে আমাদের ইউনিয়ন ইন্টারসেকশনটা ভালো করে ঝালাই করব। আসো প্রথমে বাড়ি করবো এ ইউনিয়ন বি, পরে বার করবো হচ্ছে এ ইন্টারসেকশন বি, পরে বের করবো হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই তিনটাকে আমরা বের করবো, হ্যাঁ, এই তিনটাকে আমরা বের করবো। এই তিনটাকে বের করলে আমাদের এই টপিকটা পুরোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এর মানটা বসাও এখানে 2 4 6, এর মানটা বসাও 5 6 7, ওকে। দেখো এটা মানে কি, এটা মানে শুধু কমন গুলো, এখানে কে কে কমন আছে, 5 কমন নাই, 4 কমন নাই, 6 কমন আছে, জাস্ট জাস্ট এখানে কি কমন আছে, 6 কমন আছে, অ্যান্সারটা কি হবে 6 হবে। আবার এইটা কি হবে সেম ভাবে, হ্যাঁ। এখানে এর মানটা বসাও 2 4 6, এটা বানায় দাও 5 6 7, ওকে।
এখান থেকে তুমি মানটা করে, এটা মানে কি কমন, আনকমন সব না, তাহলে সব আসবে 2 4 5 6 7। ওকে, ক্লিয়ার এটুকু? এখন দেখো এ ইউনিয়নের বি এর মানটা বের করে ফেলছি আমরা, এ ইউনিয়ন বি মানটা বের করে ফেলছি। এখানে বসাও মানটা, এই যে মানটা বসাও 2 4 5 6 7। এখানে কি চিহ্ন আছে? এই চিহ্ন আছে, সি এর মান, সি এর পরে সি আছে, সিটা কত 1 3 4 5 7, এটাই না? এটাই তো। এখন এখানে এটা মানে কি, এটা মানে শুধু কমন গুলো, এখানে কে কমন আছে? 2 কমন নাই, 4 কমন, হ্যাঁ 4 কমন আছে, ঠিক আছে 4 কমন আছে, 5 কমন আছে, 6 নাই, 7 আছে। তার মানে এখানে অ্যান্সারটা কারা হবে? অ্যান্সারটা হবে যারা যারা কমন আছে তারা হবে। হ্যাঁ দেখো এখানে কে কমন আছে? 4 কমন আছে, 5 কমন আছে, আর 7 কমন আছে, মানে অ্যান্সার এটাই। বুঝছে? এই তিনটা বুঝছে? খাতে তুলে ফেলো। হ্যাঁ ওকে, আসো এরপরে আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট টপিক আরেকটা, ওইখান থেকে প্রশ্ন অনেক আসে, অনেক বেশি প্রশ্ন আসে। কার্তেশীয় গুণজ দেখবো আমরা। কি দেখবো? কার্তেশীয় গুণজ। তো কার্তেশীয় গুণজটা কি? ধরো কার্তেশীয় গুণজ লিখলাম না, তোমরা খাতে লিখে ফেলো। হ্যাঁ দেখো এ কার্তেশীয় মানে হচ্ছে ক্রস গুণন। কি গুণন? ক্রস গুণন। দেখো এ ক্রস বি, এটা হচ্ছে কার্তেশীয় গুণজ। তো বসাও, মানগুলো বসাও। এর মানটা কত? 2 4 6। ওকে, আর গুণ দিয়ে দাও বি এর মানটা 5 6 7। এখানে এখানে বের করে ফেলো। দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, ঠিক আছে? গুণের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট আসবে, অন্যান্য সব ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আসে, কিন্তু গুণের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট আসবে। যখন ফার্স্ট ব্র্যাকেট দিবা, 2 এর সাথে 5 গুণ করো, 5 দুগুণে 10 হবে না কিন্তু, 2 5 এটা আসবে। হ্যাঁ এমনি দিবা, এটা কমা দাও, আবার 4 এর সাথে 6 4 6, আবার 6 এর সাথে 7 6 7। এটাই অ্যান্সার, কার্তেশীয় গুণজের মানে এটাই। এখন তোমাকে বললো এ গুণ বি গুণ সি, এটা বললো, তখন তুমি কি করবা? দেখো এর মানটা কত বের করছি আমরা? 2 5 4 6 6 7, এটা আছে তাই না? আচ্ছা এরকম প্রশ্ন তো তোমাকে করবে না, এরকম দিল, ধরো এরকম দিল, আর সি এর মানটা ধরো একটু চেঞ্জ করে দিই আমি। সি এর মানটা ধরো এখানে দিছি, এখানে কি দিলাম? 2 5 দিলাম, 7 6 দিলাম, আর হচ্ছে 6 7 দিলাম। এটা ধরো সি এর মান, আর এটা হচ্ছে এ ইন্টু বি এর মান বের করতেছে, এ ক্রস বি এর মান। তো এখান থেকে আমরা এটা দিয়ে দিই এবং এখান থেকে মানটা বসাই দিই। দেখো 2 5 7 6 6 7 6 7। এখন এটার মধ্যে এটা মানে কি শুধু কমন গুলো না? তাই কমন কার আছে? 2 5 2 5 কমন পড়ছে, 4 6 কমন পড়ে না, 6 7 কমন পড়ছে, ঠিক আছে? এখান থেকে আমরা কি কি লিখতে পারি? অ্যান্সার আসবে 2 5, আর এটা কি আসবে? 6 7। এটাই অ্যান্সার, পারবা না? অনেক সহজ জিনিস তাই না? পারবা। এখন আসলে লাস্ট টপিক, এই সেটের লাস্ট টপিক, এই সেট থেকে আর বেশি কিছু আসে না। আরেকটা টপিক আছে ভ্যান চিত্র, ওইটা না দেখাই, কারণ ওইটা পরীক্ষা আছে, দেখা যায় না, ওটা আসবে না বলে আশা করতেছে। হ্যাঁ তো আমরা দেখবো এখান থেকে, জাস্ট আমরা কি দেখবো? কার্তেশীয় গুণজটা দেখবো। আসো এটা কাটে দিই। কার্তেশীয় গুণজটা ইম্পর্টেন্ট একটা টপিক। সরি, কার্তেশীয় গুণজটা তো ক্রোমোজোর। হ্যাঁ ক্রোমোজোর একটা মানে ম্যাথমেটিক্যাল বিজ্ঞানীর নাম মেবি, হ্যাঁ খেয়াল নেই আমার। যাই হোক এই ক্রোমোজোরের, হ্যাঁ ক্রোমোজোর একটা বিজ্ঞানীর নাম অবশ্যই। তো এই ক্রোমোজোরের একটা শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী ম্যাথ করতে হয়। হ্যাঁ আসো আমরা একটা অঙ্কের মাধ্যমে সেটা পুরোটাই বুঝবো। এটা অঙ্ক লিখি আমি। হ্যাঁ দেখো এর মান কত? এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে, এখান থেকে তোমাকে এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে। মনোযোগ দিয়ে দেখো, এইটার সাথে এই 6 এর সম্পর্ক, এটার সাথে এর রিলেশন। হ্যাঁ এটার সাথে এটা, মানে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। তাহলে দেখো লিখবা ক্রোমোজোরের শর্ত মতে, এটাই ক্রোমোজোরের শর্ত। হ্যাঁ ক্রোমোজোরের শর্ত মতে, ক্রোমোজোরের শর্ত মতে 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই কার সম্পর্ক? 6 এর সম্পর্ক। তাহলে এটা দাও তুমি 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে? 1 নাম্বার সমীকরণ দাও। পরে আরেকটা দেখো, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 লিখতে পারো না? x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এটা দাও তুমি 2 নাম্বার সমীকরণ দাও। 1 এবং 2 নাম্বার সমীকরণ দিয়ে দিছো। একটু খেয়াল করে দেখো তো, এখানে যদি আমরা কোনোভাবে x বা y কে কেটে দিতে পারি, তাহলে আমরা একটা মান পেয়ে যাবো। y কেটে দিতে পারলে x এর মান পাবো, x এর মান কেটে দিতে পারলে y এর মানটা পাবো। পরে যদি ওই y এর মানটা অন্য যে কোনো সমীকরণে বসে, তাহলে কিন্তু আমাদের x এর মানটা চলে আসবে। তো কিভাবে করবা? দেখো 1 ও 2
2 কি করো, যোগ করে দাও, যোগ করো, যোগ করি 1 এবং 2 যোগ করে দাও। দেখো 2x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই 6 প্লাস 3 না, দেখো এটা প্লাস এটা, এটা প্লাস এটা, 6 প্লাস 3। দেখো যে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে যায়, হ্যাঁ প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কেটে যায় না। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, দুইটা এক্স আছে একটা এক্স আছে, তিনটা এক্স হয়ে গেল। তা 3x 6 প্লাস 3 মানে 9, তাই না? 6 প্লাস 3 মানে 9 না? তাহলে এখান থেকে x ইকুয়াল টু কি লিখতে পারো, 9 ডিভাইডেড বাই 3 এটা লিখতে পারো। তো তাহলে 9 কে যদি 3 দাও, 3 3 কে 9, আমার আসবে কত, x এর মান 3 আসবে। x এর মান কিন্তু পেয়ে গেছি, x এর মানটা পেয়ে গেলাম। এখন আসো y এর মানটা, এখন লিখবা x এর মান তোমার যেটা ভালো লাগে। দেখো কোনটাতে বসালে ভালো হয়, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা লিখো। 1 নাম্বার হবে 2 নাম্বার, দেখো 1 নাম্বারটা সহজ হবে কারণ এখানে 2 2 কোনো ঝামেলা নাই, সহজ নরমাল ইজি একটা। হ্যাঁ আমরা 2 নাম্বারে বসাবো, x এর মান 2 নং এ বসাই, 2 নং এ বসাই। হ্যাঁ তাহলে দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 ছিল না, এটা 2 নম্বর সমীকরণটা। এখানে x এর মানটা কত পাইছি আমরা, 3 পাইছি। এখানে 3 মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 না। তাহলে দেখো মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 মাইনাস 3, 3টা এখানে ছিল, 3টা ওইদিকে মাইনাস হয়ে গেল না, প্লাস ছিল। তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু কি 0, তাই না? দেখো ওকে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে -0। আর -0 মানে কি শুধু 0ই হয় না, 0 সাথে মাইনাস গুণ করলে কি কোনো পরিবর্তন আসবে, আসবে না। x ইকুয়াল টু 0, তাহলে x এবং y এর মানটা কত, xy ইকুয়াল টু কি লিখতে পারি, 3 0। অ্যান্সার, এটাই অ্যান্সার। পারবো? হ্যাঁ আমাদের কিন্তু এরই মাধ্যমে সেটের পুরো টপিকগুলো ক্লিয়ার হয়ে গেল। এর আগে আমি একটু রিক্যাপ করি, তারপরে কিছু কথা বলবো, পরে আজকের ভিডিও এখানে শেষ করবো। হ্যাঁ দেখো এটা একটা প্রশ্ন যে হলে x এবং y এর মান বের করো। দেখো প্রথমটার সাথে প্রথমটা রিলেশন, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা রিলেশন, ঠিক আছে? এরকমই প্রশ্ন থাকবে, এরকমই প্রশ্ন থাকবে। দেখো ক্রোমোজোমের শর্ত কি, প্রথমটার সাথে প্রথমটা রিলেশন, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা রিলেশন। তো ক্রোমোজোমের শর্ত হচ্ছে 2x প্লাস 6, 2x প্লাস y ইকুয়াল টু 6, মানে প্রথমটা ইকুয়াল টু প্রথমটা, মানে 2x প্লাস y ইকুয়াল টু 6। আর দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, মানে x মাইনাস y ইকুয়াল টু 3, x মাইনাস y ইকুয়াল টু 3। 2 নাম্বার সমীকরণ, এর 1 নাম্বার দিলা, এটা 2 নাম্বার দিলা। এখন তোমার চিন্তা হবে যে x বা y যে কোনোটাকে কেটে ফেলতে হবে, কোনটাকে কাটবা? দেখো x এবং y এর মধ্যে যদি আমরা x এবং y কে কেটে যোগ করে দেই, তাহলে কিন্তু এই যে প্লাসের y আর মাইনাসের y কেটে যাবে। তো সেটাই করলাম, 1 এবং 2 যোগ করে দিলাম। দেখো প্লাসের y মাইনাস y কেটে গেল, থাকলো 2x প্লাস x ইকুয়াল টু 6 প্লাস 3, মানে 2x প্লাস x ইকুয়াল টু কত হয়, 3x হয়, ইকুয়াল টু 6 প্লাস 3 ইকুয়াল টু 9 হয়। তাহলে 3x ইকুয়াল টু কি হবে, 9/3, মানে এটা গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে 9 কে যদি 3 দ্বারা ভাগ করে দিতে তাহলে 3 হবে। এখান থেকে সেম ভাবে x এর মানটা 2 নামে বসাই দিলাম আমরা, তুমি যেটাতে বসাই মন চাই সেটা বসাতে পারো, আসবে একই মান আসবে। দেখো x মাইনাস y ইকুয়াল টু 3, x এর মান বসাইলাম, ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন তোমরা পারো না? দেখো 3টা ওইদিকে মাইনাস হয়ে গেল, তাহলে 3 - 3 ইকুয়াল টু 0, আর এদিকে মাইনাস y ছিল, মাইনাস y রাখলাম, তাহলে মাইনাস y ইকুয়াল টু 0 আসলো। y আমরা মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এখানে, আর এখানে -0 হলো। তাহলে -0 যদি হয়, -0 আর +0 এর মধ্যে কোনো পার্থক্য আছে? নাই তো। তাহলে x ইকুয়াল টু 0, জাস্ট y ইকুয়াল টু 0 আসলো। তাহলে xy ইকুয়াল টু 3 0। দেখো তোমাকে আমি আরেকটু যদি বুঝাই, মানে তুমি যদি বিশ্বাস না করো তাহলে তোমাকে আমি আরেকটু প্রমাণ করে দেখাই। দেখো আমি 2 নাম্বারও যদি 1 নাম্বারও যদি বসাইতাম তাহলে কিন্তু আমাদের এর মানটা সেম আসতো। 1 নাম্বারও যদি বসাইতাম তাহলে কিন্তু মানটা সেম আসতো। কিভাবে আসতো, দাও 2x প্লাস y ইকুয়াল টু 6 ছিল, তাহলে 2 গুণ না তো ইনটু দাও, আসলে ইনটু দিলে সুন্দর হয় আর কি। তাহলে x এর মানটা কত, 3 প্লাস y ইকুয়াল টু 6, তাহলে y ইকুয়াল টু, এখানে দেখো 3 দুগুণে 6 আসবে, প্লাস y ইকুয়াল টু 6 আসবে। তাহলে y ইকুয়াল টু কি, 6 মাইনাস 6, তাহলে y ইকুয়াল টু এখানে কি লিখতে পারি, 6 মাইনাস 6 মানে 0। দেখো তো 0 আসছে না, একই প্রশ্ন অ্যান্সার আসছে না, একই অ্যান্সার আসছে। তো এরই মাধ্যমে আজকে কিন্তু আমাদের সেট এবং ফাংশন অধ্যায়টি শেষ হয়ে গেল। এরপরে আমরা যে ভিডিওটা আসবে সেটা ফাংশনের উপরে আসবে। সেট শেষ করলাম আজকে, আমরা ফাংশনের একটা ভিডিওতে শেষ করব। হ্যাঁ এখন আমরা এরকম করে আজকে যা যা পড়ানো হয়েছে সেগুলো যদি তুমি মনোযোগ দিয়ে পড়তে পারো, প্র্যাকটিস করতে পারো, তোমাকে A+ পদে আটকাবে কে? হ্যাঁ অবশ্যই পারবা, তুমি চেষ্টা করো। আমি যা যা পড়াই সেগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা, আর প্র্যাকটিস করবো বেশি বেশি। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।